প্রভুভক্ত সত্যবাহন রুহল্ট ত্রিস্তানকে হারিয়ে এক মুহূর্ত শান্তিতে ছিলেন না। তিনি নিজেই ছদ্মবেশে ত্রিস্তানকে খুঁজতে বেরিয়েছিলেন। অনেক দেশ ঘুরে বহুদিন পর রাজা মার্কের দেশে কর্নওয়ালে এসে ত্রিস্তানের দেখা পেলেন। ত্রিস্তানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে রুহল্ট বললেন, দুঃখ, তুমিই আমার একমাত্র সুখ ছিলে। ত্রিস্তান, তুমি আমার সন্তান নও, তুমি রাজপুত্র। এবার এসো, নিজের রাজ্য জয় করে নাও। রুহল্ট রাজা মার্ককে দেখালেন রানী শ্বেতপুষ্পার অভিজ্ঞান। বললেন, ত্রিস্তান অজ্ঞাত কুলশীল নয়, রাজারই আত্মীয়, তার প্রিয় বোনের সন্তান। এখন ত্রিস্তান বড় হয়েছে। এখন ত্রিস্তানের উচিত বাহুবলে নিজ রাজ্য উদ্ধার করা এবং পিতৃহত্যার শোধ নেওয়া। রাজা মার্ক একথা শুনে আনন্দে চোখের জল ফেলতে লাগলেন। তখনই তিনি দেশে ফেরার জন্য ত্রিস্তানকে সব রকম সাহায্য দিলেন, অস্ত্র শস্ত্র, সৈন্য সামন্ত। লিওনেসে ফিরে এসে ত্রিস্তান গুরুতর যুদ্ধে মেতে উঠল। পিতৃহন্তা মর্গানের সঙ্গে সম্মুখ দ্বন্দ্ব যুদ্ধে তাকে পরাজিত করে খুন করল এবং সেই রক্তে তর্পণ করল পিতার। নিজের রাজ্য জয় করে ত্রিস্তান এবার হলো রাজা। কিন্তু রাজা হলেও ত্রিস্তানের সুখ নেই। রাজা হওয়া বড় আঁটসাঁট ব্যাপার। সব সময় ব্যস্ত আর দায়িত্বপূর্ণ থাকতে হয়। ত্রিস্তানের ভালো লাগে না। তার বয়স তখন 21। এতকাল সে স্বাধীনভাবে যেখানে সেখানে বনে পাহাড়ে ঘুরেছে, একা একা বীণা বাজিয়ে গান করেছে। এখন মাথায় ভারী রাজমুকুট পরে দায়িত্বপূর্ণ কাজ করতে হয়। তার অস্বস্তি লাগে। রাজসভায় যখন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়, তখন হঠাৎ তার ইচ্ছে হয় উঠে গিয়ে নিরালাই প্রাসাদের অলিন্দে চুপ করে বসে থাকতে। ছেলেবেলা থেকে এই রাজ্যে যাদের সে ভালোবেসেছে, যাদের সঙ্গে সমানভাবে মিশেছে, আজ তারা দূর থেকে তাকে শ্রদ্ধা করে। কেউ সহজভাবে কথা বলে না, না রাজা সেজে থাকা তার পছন্দ হয় না। তার বারবার মনে পড়ে রাজা মার্কের কথা, তার অফুরন্ত স্নেহ ভালোবাসার কথা। কেমন স্বাধীনভাবে সেখানে বীণা বাজিয়ে ঘুরে বেড়াতো। সেই জীবনই ছিল তার ভালো। তাই ত্রিস্তান তার রাজ্যের সমস্ত সম্ভ্রান্ত লোক এবং জমিদারদের একদিন ডাকল। ডেকে বলল, বন্ধুগণ, আপনারা আমাকে সাহায্য করেছেন, তাই আমি পিতৃহন্তাকে নিহত করে প্রতিশোধ নিয়েছি। আমি আমার পিতার আত্মাকে তৃপ্তি দিয়েছি। কিন্তু এছাড়াও আমার দুজন পিতৃতুল্য আত্মীয় আছেন, সত্যবাহন রুহল্ট ও কর্নওয়ালের রাজা মার্ক। এরাও আমার পিতা। একজন আমাকে বাল্যকালে প্রতিপালন করেছেন, একজন কৈশোরে। এদের কাছে আমার ঋণ আছে। আমি সেই ঋণ থেকেও মুক্ত হতে চাই। একজন স্বাধীন মানুষের দুরকম সম্পত্তি থাকে, নিজের শরীর আর তার জমি। এই দুই সম্পত্তি আমি উৎসর্গ করতে চাই আমার দুই পিতাকে। সুতরাং আমার এই রাজ্য আমি রুহল্টকে দিলাম। পিতা, তুমি সর্বসমক্ষে আমার এই রাজ্য গ্রহণ করে আমাকে ঋণ মুক্ত করো। আর আমার এই শরীর আমি দেব রাজা মার্ককে। আমি এদেশ ছেড়ে চলে যাব। যদিও যেতে খুব কষ্ট হবে আমার, তবুও আমি কর্নওয়ালে গিয়ে রাজা মার্কের সেবা করতে চাই। আপনারা কেউ কি এতে আপত্তি করবেন? আপনারা অনুমতি দিন, আমি রাজপদের গুরুভার থেকে মুক্ত হই। এরকম অসাধারণ মহানুভবতার কথা ত্রিস্তানের মুখে শুনে প্রথমে সকলে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে রইলেন। তারপর একসঙ্গে আন্তরিকভাবে জয়ধ্বনি দিতে লাগলেন ত্রিস্তানের নামে। এ ছেলেটার মানুষের শরীর, কিন্তু অন্তঃকরণটা দেবতার মতো। নিজের রাজ্য ছেড়ে ত্রিস্তান চলে এলো কর্নওয়ালে। একমাত্র গুরু গর্ভ্যানালি এতদিন পর প্রিয় শিষ্য ত্রিস্তানকে পেয়ে আর ছাড়লেন না। তিনিও সঙ্গে এলেন। কিন্তু রাজা মার্কের রাজ্যে এসে ওরা দেখল সর্বত্র শোকের ছায়া। বন্দরে সার দেওয়া অসংখ্য যুদ্ধজাহাজ, অন্য দেশের সৈন্য এসে কর্নওয়াল ঘিরে ফেলেছে। আর ওই শত্রু যে সে নয়,
আয়ারল্যান্ডের দুর্ধর্ষ সৈন্যবাহিনী, যাদের অধিপতি স্বয়ং মোর হল্টকে লোকে মানুষ বলে না, বলে দৈত্য। দৈত্যের মতোই চেহারা, অস্বাভাবিক লম্বা, প্রায় 8 ফুট, আর সেই রকম স্বাস্থ্য। দেখলে মনে হয় একটা চলমান পাহাড়। তার বিক্রম আর শক্তির সামনে দাঁড়াতে পারে এমন কেউ নেই। এর আগে রাজা মার্ক একবার আয়ারল্যান্ডের কাছে বশ্যতা স্বীকার করে প্রতি বছর 3 মণ ওজনের সোনা দিতে রাজি হয়েছিলেন, কিন্তু কয়েক বছর পর আর দেননি। ভেবেছিলেন আবার ফিরে এদেশ আক্রমণ করার শক্তি আইরিশদের নেই। রাজা মার্ক যুদ্ধবিগ্রহ নিপুণ নন, তিনি সঙ্গীতপ্রিয়, শান্তিপ্রিয় রাজা। এবারের আক্রমণে তিনি মৌজমান হয়ে পড়লেন। দত্ত মোরহল্ট আয়ারল্যান্ডের রাজার শালা। সে রাজা মার্কের সামনে এসে ভীমের মতন কঠিন বুক ফুলিয়ে বলল, মহারাজ, খুব সোনা ফাঁকি দিয়েছেন। 1 বছরের ফাঁকি পরের বছর দ্বিগুণ হয়ে যায়। এ তো 5 বছর হয়ে গেল। এবার ইচ্ছে করলে আমি আপনার রাজ্য ধ্বংস করে দিতে পারি, কিন্তু দয়া করে তা দেব না। আমি এবার সোনা দানা চাই না, আমি এবার চাই চুনিপান্নার চেয়েও দামি রত্ন। আমি আপনার রাজ্য থেকে 300 যুবতী মেয়েকে ধরে নিয়ে যাব। আমাদের দেশে দাসীর বড় অভাব, তা আপনার দেশের মেয়েরা দাসী হিসেবে মানাবে ভালো। যে কোনো মেয়ে কিন্তু আমি চাই না, আমি নিজে বেছে নেব। আজ থেকে 3 দিন পর আপনার রাজ্যের সব মেয়ে সকালবেলা এসে যার যার বাড়ির সামনে দরজার কাছে দাঁড়াবে। রাজবাড়ি, মন্ত্রীবাড়ি, সেনাপতি বাড়ি, সব বাড়ির মেয়েরা আমি একজন একজন করে বেছে নেব। 300 মেয়ে। অথবা, এবার দত্ত মোরহল্ট অট্টহাসি করে উঠল, অথবা আমি কিছুই করব না। আপনার রাজ্য ছেড়ে আমার সৈন্যরা চলে যাবে কিছুই না নিয়ে। যদি আপনার রাজ্যের কোনো বীর পুরুষ একা যুদ্ধ করে আমাকে হারাতে পারে। কি আছে কেউ সেরকম বীর? 3 দিন সময় দিলাম, যা ঠিক করার ভেবে নিন। হয় যুদ্ধ, নয় 300 দাসী। অধুবদন রাজা চুপ করে রইলেন। তারপর ডেকে পাঠালেন মন্ত্রী, সেনাপতি, রাজ্যের সব সম্ভ্রান্ত লোকদের। অপমানে বিবর্ণ মুখে তাদের সামনে মোরহল্টের সব কথা বর্ণনা করে জিজ্ঞেস করলেন, আপনাদের মধ্যে কে আজ মোরহল্টের সঙ্গে যুদ্ধে রাজি? কে আছে দেশের সম্মান বাঁচাতে এগিয়ে আসবেন? আমি রাজা, আমারই এগিয়ে যাওয়া উচিত, কিন্তু আমি স্বীকার করছি আমার সে শক্তি নেই। সভাসদরা সকলে চুপ। সকলে মনে মনে বলতে লাগলেন, হায় হায়, কে যাবে? মোরহল্টের ওই চেহারা, ওর ক্ষমতা আর তেজের কথা কে না জানে। ওর সামনে যে যাবে তাকেই তো প্রাণ দিতে হবে। প্রাণ দিতে পারি, কিন্তু তাতে তো উদ্দেশ্য সিদ্ধ হবে না, দেশের সম্মান বাঁচবে না। তবে শুধু প্রাণ দিয়ে কি লাভ? রাজা আবার জিজ্ঞেস করলেন কম্পিত গলায়, বলুন, কে যাবেন? সভাসদরা তখনও চুপ। মনে মনে তারা কেঁদে কেঁদে বলতে লাগলেন, আমাদের মেয়েদের কি এতদিন মানুষ করলাম পরদেশে গিয়ে দাসীবাদী হবার জন্যে? মেয়েগুলোর মুখ মনে করতে গেলেই বুক মুচড়ে ওঠে। ও দেশে গিয়ে গিয়ে কত অত্যাচার করবে কে জানে। পিতা হয়ে নিজের মেয়েকে এইভাবে ত্যাগ করতে হবে? নিজের প্রাণ দিয়েও তো তাদের বাঁচাতে পারবো না। রাজা তৃতীয়বার জিজ্ঞেস করলেন, আপনাদের মধ্যে কেউ কি এগিয়ে আসবেন? সভাসদরা তখনও নিরুত্তর। রাজা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তবে আমাদের সব মেয়েদের বিষ খাইয়ে মেরে ফেলা হোক। একজন সভাসদ হাহাকার করে উঠলেন, মহারাজ, তা কি করে হয়? নিজের সন্তানদের কি করে বিষ খাওয়াবো? তাছাড়া তাতেও কি মোরহল্টের রাগ কমবে? সে রাজ্য ধ্বংস করে দিয়ে যাবে। রাজা বললেন, এছাড়া আর কি উপায় আছে বলুন? মোরহল্টের সঙ্গে একা যুদ্ধ করতে পারে এমন কেউ নেই যখন।
এই সময় ধীর পদে এগিয়ে তৃস্তান রাজার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে শান্ত গলায় বলল, রাজা, আপনি অনুমতি দিলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। তৃস্তান, তুমি? না না, তোমাকে আমি ছাড়তে পারবো না। তোমার এই তরুণ বয়স। না তৃস্তান, তুমি না। না মহারাজ, আপনি অনুমতি দিন। আমি মনে মনে ঠিক করে ফেলেছি, এখন মোর হল্টের মুখোমুখি একবার অন্তত না দাঁড়ালে আমার আর কোনো দিন রাত্রে ঘুম হবে না। কোনো কিছু একবার ঠিক করলে আমি তার শেষ দেখতে চাই। রাজা দেখলেন তৃস্তানের শান্ত মুখে দৃঢ় প্রতিজ্ঞা। রাজা অনুমতি দিলেন। রাজার হৃদয় তখন গ্রীষ্মকালের দিঘির মতো, উপরের জল গরম, নিচের জল ঠান্ডা। একদিকে তৃস্তানের এই অসীম সাহসের জন্য রাজার গর্ব, অন্যদিকে তৃস্তানকে হারাবার ভয়। ঠিক হলো একটু দূরে একটা দ্বীপে যুদ্ধ হবে। দুপক্ষের যোদ্ধাই যাবে একা। যুদ্ধে জয়ী হয়ে দুজনের মধ্যে একজনই শুধু ফিরে আসবে। অস্ত্রে বর্মে সজ্জিত হয়ে তৃস্তান একটি ছোট নৌকোয় চেপে চলল সেই দ্বীপের দিকে। তার সেই সুকুমার তরুণ মূর্তি দেখে রাজ্যের প্রতিটি লোক মনে মনে বলে উঠল, হায় হায়, তৃস্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেবার আগে আমরা নিজেরা কেন মরলুম না? রাজ্যের লোক ভেঙে পড়েছে সমুদ্রের পাড়ে। তৃস্তান সেই দ্বীপে পৌঁছবার সঙ্গে সঙ্গে মোর হল্টও তার বিশাল পালতোলা বিলাস নৌকো নিয়ে উপস্থিত হলো। তৃস্তান নিজের নৌকোটা ঠেলে ভাসিয়ে দিল জলে। তখন মোর হল্ট বিদ্রুপের সঙ্গে বলল, হ্যাঁ, ও কি হে ছোকরা, নৌকাটা ভেসে গেল যে, পাড়ে বেঁধে রাখলে না? ভয়ে এখনই হাত কাঁপছে বুঝি? তৃস্তান সরলভাবে হেসে বলল, বাহ, বুঝতে পারলেন না? ফেরার সময় তো আমরা একজনই ফিরব, একটার বেশি দুটো নৌকো লাগবে কিসে? আসুন, বরং দেরি না করে শুরু করা যাক। সে যুদ্ধ কেউ দেখেনি, তবে 3বার সেই দ্বীপ থেকে বিকট আওয়াজ ভেসে এসেছিল। সেই আওয়াজে রাজ্যের লোকের বুক কেঁপেছে, আর মোর হল্টের সৈন্যদের মধ্যে উঠেছে জয়ধ্বনি। মোর হল্ট শক্তিমান, তৃস্তান ক্ষিপ্র। এই যুদ্ধ পশু শক্তির বিরুদ্ধে মানুষের আত্মবিশ্বাসের। প্রায় 2 ঘন্টা পর দ্বীপ থেকে একটা নৌকা ভেসে আসতে লাগলো, পাল তোলা বিশাল নৌকো। তা দেখে সমুদ্র পাড়ের লোকেরা বিষাদে আর্তনাদ করে উঠল, হায় হায়, মোর হল্টের নৌকো, মোর হল্ট জিতেছে। নৌকো যখন আরও একটু সামনে এলো, দেখা গেল ছাদের উপর একজন নাইট দাঁড়িয়ে আছে, 2 হাতে 2খানা তরবারি। লোকে চিনতে পারল তৃস্তান। তখন সে উল্লাসের তুলনা হয় না। দেশের মুখ রক্ষা করেছে তাদের প্রিয় তৃস্তান। শুধু তাই নয়, অত বড় বীর পুরুষ মোর হল্টকে হত্যা করে আশাতীত কীর্তি স্থাপন করেছে। অসংখ্য লোক ঝাঁপিয়ে পড়ল, সাঁতরে তার নৌকো আগে নিয়ে আসবে। রাজ্যের সমস্ত লোক এলো তৃস্তানকে অভিনন্দন জানাতে। সমস্ত তরুণী মেয়েরা ছুটে এলো তৃস্তানকে চুম্বন দিতে। সবাইকে থামিয়ে দিয়ে একটা হাত তুলে তৃস্তান বলল, আপনারা শুনুন, মোর হল্ট সত্যিই বীরের মতো যুদ্ধ করেছে। এই দেখুন আমার তলোয়ার, এর আগা ভেঙে মোর হল্টের মাথার মধ্যে ঢুকে গেছে। আয়ারল্যান্ডের সৈন্যদের বলুন আমাদের দেশ থেকে সেই তলোয়ারের টুকরোটাই উপহার হিসেবে নিয়ে ওরা ফিরে যাক। তারপর তৃস্তান চলল রাজার সঙ্গে দেখা করতে। পথের দুপাশ দিয়ে অসংখ্য ফুল এসে পড়েছে তার মাথায়। হাজার হাজার যুবক যুবতী চিৎকার করে ডাকছে তার নাম ধরে। কিন্তু তৃস্তান যেন কিছুটা উদাসীন, কোনো দিকে তার দৃষ্টি নেই। রাজার সামনে এসে তৃস্তান বলল, মহারাজ, আমি এদেশের সম্মান রাখতে পেরেছি তো? মহারাজ, আমি আপনার... এই কথা বলতে বলতে তৃস্তান ধপ করে পড়ে গেল রাজার বুকের উপর। সারা শরীর তার রক্তে রক্তময়। রাজা দেখলেন তৃস্তান অজ্ঞান হয়ে গেছে।
মোরহল্টের সৈন্যরা শপথ অনুযায়ী বিনা যুদ্ধে রাজ্য ছেড়ে চলে গেল। সঙ্গে নিয়ে গেল দৈত্যাকার মোরহল্টের মৃতদেহ। আয়ারল্যান্ডের রানী ওই মোরহল্টের আপন বোন। অন্যবার রানী আর রাজকুমারী বীর মোরহল্ট যুদ্ধ থেকে ফিরলে সেবা শুশ্রূষা করে শরীরের ক্ষত সারিয়ে তোলেন। কারণ রানী আর রাজকুমারী অনেক রকম বুনো ওষুধপত্র জানেন, কিন্তু এবার শত ওষুধ লাগিয়েও কিছু হলো না। মৃত্যু মৃত্যুই, তার আর চিকিৎসা হয় না। মৃত মোরহল্টের মাথায় বিঁধে রয়েছে সেই তলোয়ারের ভাঙা টুকরোটা। রাজকুমারী সেটা খুলে যত্ন করে রেখে দিলেন একটা হাতির দাঁতের বাক্সে। তারপর দুজনে প্রাণ উজাড় করে কাঁদতে লাগলেন মোরহল্টের জন্য। সেই সঙ্গে তারা অভিসম্পাত দিতে লাগলেন মোরহল্টের হত্যাকারী তৃস্থানকে। লিওনেসের তৃস্তানের নাম সেদিন থেকে হলো রানী ও রাজকুমারীর দু কানের বিষ। রানী ঘোষণা করলেন, তৃস্তানের মৃত্যু সংবাদ যে আনতে পারবে তাকে রানী নিজের গলার মুক্তামালা উপহার দেবেন। এদিকে তৃস্থানও তখন মৃত্যু মুখে। তার শরীরের প্রত্যেকটি ক্ষতে দগদগে ঘা হয়ে গেল। সেখান থেকে অনবরত ঝরছে পুঁজ আর রক্ত। ডাক্তার কবিরাজ এসে বললেন, নিশ্চয় মোরহল্টের তলোয়ারে বিষ মাখানো ছিল। তাদের হাজার ওষুধেও তৃস্তানের ক্ষত সারল না, বরং তার সারা শরীর ফুলে পচে বিশ্রী গন্ধ বেরোতে লাগলো। তৃস্তানের ক্ষতের গন্ধ এমন জঘন্য যে কেউ তার সামনে থাকতে পারে না। শুধু গুরু গর্ভেনাল, রাজা মার্ক এবং দিনাস নামে এক জমিদার তৃস্তানের পাশে থাকতেন, দুর্গন্ধ সহ্য করেও, কারণ ওদের ভালোবাসা ঘৃণাকে জয় করতে পেরেছিল। কিন্তু তৃস্তান বুঝতে পারল লোকে তাকে করুণা করছে। বহু লোক তাকে দেখতে এসে দরজার কাছে দাঁড়িয়ে নাকের রুমাল চাপা দেয়। রাজা যখন পাশে বসে থাকেন তখনও তার মুখ অবিকৃত। কিন্তু তৃস্তান বুঝতে পারে তিনি অতি কষ্টে ঘৃণা দমন করেছেন। এ জীবন তৃস্তান চায় না। একদিন সন্ধ্যাবেলা সে নিজেই টলতে টলতে অতি কষ্টে চুপি চুপি বেরিয়ে এলো দুর্গ থেকে। তারপর সমুদ্রের পাড়ে গিয়ে প্রায় গড়াতে গড়াতে এলো জলের কিনারায়। তখন রাত্রির অন্ধকার, কোথাও কেউ নেই। ক্ষতস্থানে বালি লেগে অসহ্য যন্ত্রণা হচ্ছে তৃস্তানের। নিজেকে তার চরম অসহায় ও একা লাগলো। তৃস্তান কেঁদে ফেলল। অভিমান নিয়ে একবার ভাবল, এই দেশেরই সম্মান বাঁচাবার জন্য আমি মৃত্যুর মুখে গিয়েছিলাম, অথচ আজ আমি একা। এদেশের কেউ আমার সঙ্গে নেই। রাজা মার্ক আমাকে ত্যাগ করতে চান? না না, এখনও তিনি আমাকে ভালোবাসেন, আমার জন্য প্রাণও দিতে পারেন। কিন্তু প্রাণের বিনিময়েও তো প্রাণ পাওয়া যায় না। যাক, আমাকে মরতেই হবে। আর আমার উপায় নেই। তাহলে এখানে থেকেই সূর্যোদয় বা সূর্যাস্ত দেখতে দেখতে মরি। বন্ধ ঘরে শুয়ে শুয়ে মরার চেয়ে সে মৃত্যু আমার অনেক ভালো। অথবা আত্মহত্যা করলে কেমন হয়? এই জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। কিংবা এ সময়ে তার মাথায় অন্য চিন্তা এলো, বরং জলে ভাসতে ভাসতে আমি চলে যাই। যেদিন মৃত্যু আসবে সেদিন মরব, লোকচক্ষুর আড়ালে।